বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, দাম নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। একান্ত সাক্ষাৎকারে খাদ্য উপদেষ্টা। দক্ষিণাঞ্চলও জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ। কুয়াশার চাদরে ঢাকা উত্তর, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। শীতের শুরুতে খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের গাছিরা। গুণগত মান ও সুস্বাদু হওয়ায় খেজুর গুড়ের চাহিদা দেশ জুড়ে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ফাইনালে আজ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার প্রত্যয় টাইগার যুবাদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। যারা নিত্যপণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। মোহনা টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি আরও জানান, চালের বাজারে নৈরাজ্য দূর করতে এরই মধ্যে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফল মিলবে শিগগিরই। শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন। দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক, তারপরও ভোক্তার স্বস্তি মিলছে না। গেল এক মাসে দাম বেড়েছে 8% পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে শুল্ক প্রত্যাহার টাস্কফোর্স গঠন করা হলেও বাজারে প্রভাব নেই। চালের বাজারে নৈরাজ্য নিয়ে সরকারও বিপাকে। আমদানি শুল্ক কমানো, টাস্কফোর্স গঠন সহ নানা উদ্যোগ নিলেও কমছে না চালের বাজার। দাম বাড়ছে তো মেলা দিন হয়েছে, ওইভাবেই আছে আর কি। এখন আর কমে নাই, আর কোনো ইয়ে নাই। ওই সময় আমরা শুনছিলাম যে ইন্ডিয়া থেকে যদি চাল ইম্পোর্ট করা হয় তাহলে হয়তো দাম কমবে। পুরান চালের দাম কোনো চালের দামে কমে না, তবু কমবে। চালের পুরো যদি আমদানি হয়ে যায় হয়তো কমতে পারে নতুন চাল আসলে। বাড়তি দামই আছে, কিন্তু যারা পরিচিত বা রিকোয়েস্ট করলে হয়তো 2-1 টাকা কমায়। চালের দাম স্থিতিশীল রাখার পাশাপাশি খাদ্য নিরাপত্তায় কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ চলছে বলে জানান খাদ্য উপদেষ্টা। খাদ্য নিরাপত্তার প্রথম সারির সৈনিক কিন্তু কৃষকের স্বার্থটা উপেক্ষা করা চায় না, যে তারা মোটামুটিভাবে একটা ফেয়ার প্রাইস পাক। সেই জন্য এবার আমরা আমনের যে আভ্যন্তরীণ সংগ্রহ, এটার দাম কিন্তু ধানে এবং চাউলে প্রতিটাতে 3 টাকা করে কেজিতে বাড়ানো হয়েছে। খুব বেশি হলে কিন্তু আমাদের মতো লোক যারা আছে, ক্রেতা যারা, তারা আমরা সাফার করবো। সেটাও যাতে না হয় তার জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে মার্কেটে ফুড গ্রেন ইনজেক্ট করি। খাদ্য উপদেষ্টা বলেন, মার্কেট কৌশল অনেক সময় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে অতিরিক্ত মজুত করে সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মার্কেট মেকানিজম কিন্তু অনেক কিছুকে কিন্তু সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। আমরা এখানে মোটামুটি 5 লাখ টনের মতো চাল আমরা আমদানি করব এবং 2 থেকে 3 লাখ টনের মতো গম আমরা আমদানি করবো। এই ব্যাপারে আমরা করেছি। চ্যালেঞ্জিং সিচুয়েশন, এই চ্যালেঞ্জ ফেস করার জন্য আমরা সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কার্যক্রম অব্যাহত আছে। আগের সরকারের আমলে টাঙ্গাইলের মধুপুরে প্রায় 1.5 মেট্রিক টন ধারণ ক্ষমতার রাইস সাইলোর নির্মাণস্থল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আলী ইমাম মজুমদার। টাঙ্গাইল জেলায় কিন্তু বিশাল যমুনা নদী আছে এবং যমুনা নদীর ধারে রেললাইনও আছে। এর ধারে কাছে যদি এটা করা হতো আর কি, এই সাইলোটা নির্মাণ করা হতো, অনেক বেশি কাজে লাগতো। সরকারের এই টাকাটা প্রায় 220 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে এবং কাজ প্রায় শেষ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। উত্তরের মতো দক্ষিণাঞ্চলেও জেঁকে বসেছে শীত। একদিকে বাড়ছে কুয়াশা, অন্যদিকে কমছে তাপমাত্রা। এতে বিপাকে পড়েছেন পিরোজপুরের নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হোসেন। ডিসেম্বরের শুরুতেই সারা দেশে জেঁকে বসেছে শীত। ভোরের শিশির বিন্দু মুক্তোর মতো আলো ছড়াচ্ছে সবুজ প্রকৃতিতে। কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পিরোজপুরের জনজীবন। গত কয়েকদিন ধরে তাপমাত্রা অনেক কম থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। প্রত্যেক বছরের চাইতে এবছর শীত একটু আগে আইছে বর্ষা বদলের কারণে। তারপর কৃষি বাজার করতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। ঠান্ডায় গাগাতর কাফে অনেক কিছু, আমরা এখন কোনো কাজকর্ম করার সুযোগ নেই। তো রোয়া ভাড়ার ক্ষতি হইতে আছে, ধান চাউলের ক্ষতি হইতে আছে, কৃষি বাজার ক্ষতি হইতে আছে। কাঁপতে আছে শীতে,
তারপর কাজে যাইতে হবে আর কি। এদিকে শীতের কারণে জেলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বাড়ছে রোগী, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। শীতে প্রতি বছর বেশ কিছু বাড়তি রোগ ব্যাধি দেখা দেওয়ায় এই সময়টাই সুস্থ থাকতে সবাইকে হতে হবে সচেতন। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। জান শীতের খবর। যে শীতের প্রকৃতি ইতিমধ্যে জানান দিয়েছে, চাঁদপুরে শুরু হয়েছে শীতের প্রকোপ। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে চাঁদপুরে ইতিমধ্যেই সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত যে সময়টাতে জেঁকে বসেছে শীতের কুয়াশা। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, এই সময়টাতে বেশিরভাগই দেখা যাচ্ছে যে চাঁদপুরের রোগবালাই থেকে শুরু করে যে শীতকালীন যে রোগে আক্রান্ত হচ্ছে এখানকার শিশু থেকে বৃদ্ধরাও। আমি চাঁদপুরের কয়েকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে যেটুকু দেখেছি ও স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এই শীতের যে সময়টাতেই এই সময়টাতেই মূলত শিশুরা ও বৃদ্ধরা এই শীতে আক্রান্তটা হচ্ছে। তবে এই সময়টাতে চিকিৎসকরা যে পরামর্শটা দিচ্ছে এই সময়টাতে ভিটামিন যুক্ত খাবার ও যে শীতের প্রস্তুত মোকাবেলায় গরম পোশাক পরে শিশু থেকে বৃদ্ধরাও যদি মোকাবেলা প্রস্তুতে নেয় তাহলে হয়তো শীতের রোগবালাই থেকে কিছুটা কিছুটা কমবে বলে আমাকে জানিয়েছে। তবে এই শীতের সময়টাতে আরেকটু যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, এই পথদরিদ্র ও ছিন্নমূলে মানুষদের মূলত এই সময়টাতে বেশিরভাগই কষ্টের সময় পার করতেছে। যদি শীতের প্রকোপ যদি আরেকটু বাড়ে তাহলে হয়তো শ্রমজীবী মানুষদের জন্য কর্মক্ষেত্রে যেতে কিছুটা দুর্বিষহ হয়ে পড়বে। আমি আছি এই মুহূর্তে চাঁদপুরের শহীদগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে, যেখানেও শীতের প্রভাব মূলত খেটে খাওয়া মানুষদের ক্ষেত্রে, কৃষকদের ক্ষেত্রে বেশিরভাগ পড়েছে, যারা এই মূল যে সকালে যে কর্মক্ষেত্রে আসার কথা কিন্তু এই সময়টাতে এই শীতের প্রকোপের কারণে এখন কিছুটা বিলম্ব হচ্ছে বা একটু রোদ সূর্য উঠলে নামতে হচ্ছে। তবে আবহাওয়া অফিস আমাকে যেটা জানিয়েছে যে এই সময়তে কর্মগত যে অগ্রহণের শেষ সময়ে আরো শীতের প্রকোপটা আরো বাড়বে বলে আমি জানিয়েছি। যে এই ছিল আমার কাছে চাঁদপুরের শীতের সর্বশেষ। মোহাম্মদ ফাহাদ, ধন্যবাদ। চাঁদপুর। জানবো উত্তরের শীতের খবর। দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সুবল রায়। সুবল, শীতে দিনাজপুরের স্বাভাবিক জীবনযাত্রায় কি ধরনের প্রভাব পড়ছে? আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু এখন পর্যন্ত কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়ে আছে দিনাজপুর অঞ্চল। তো আমি আপনাকে বলে রাখতে চাই যে আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিন্তু 13.5 ডিগ্রি সেলসিয়াস। তো আমি যদি আপনাকে বলে রাখি যে গত কয়েকদিনের তুলনায় আজকে যদিও তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বেশি, কিন্তু গতকালকে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। তো আপনি জানেন যে দেশের উত্তরাঞ্চলের মধ্যে যেহেতু হিমালয় পাদদেশে অবস্থিত দিনাজপুর, এই উত্তরাঞ্চলে কিন্তু শীতের তীব্রতা একটু বেশি হয়ে থাকে। তো সবচেয়ে খেটে খাওয়া মানুষের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ সকাল থেকে তারা কিন্তু বাসা থেকে বের হতে পারছে না, কারণ এখনো পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে কুয়াশা চাদরে ঢেকে আছে। তো আমি সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি, তিনারা আমাকে যেমনটি জানিয়েছেন যে এরকম যদি অব্যাহত শীত থেকে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সমস্যা হয়ে যাবে। তো আমি হাসপাতালের সাথে একটু কথা বলেছি, ডাক্তারের সাথে, হাসপাতালে গিয়ে আমি খোঁজ নিয়েছি। তিনারা আমাকে যেমনটি জানিয়েছেন যে শিশু ঠান্ডাজনিত কারণে শিশুর যে সমস্যা, যে জ্বর, সর্দি, কাশ, নিউমোনিয়া, এই ধরনের কিন্তু আক্রান্ত বেশি হচ্ছে। তো ডাক্তাররা কিন্তু সঠিক পরামর্শ দিয়ে তারা পরামর্শ দিচ্ছেন। তো আমি আপনাকে আরেকটু কথা বলে রাখতে চাই যে এখন পর্যন্ত দিনাজপুর অঞ্চলে কোথাও কিন্তু শীত বস্ত্র বিতরণের কোনো আমরা তথ্য পাইনি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুবল, আপনাকে ধন্যবাদ। শীতের শুরুতে খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তারাস ও রায়গঞ্জের গাছিরা। কাকডাকা ভোর থেকে রস সংগ্রহের পর জাল দিয়ে সুস্বাদু ও হরেক রকমের গুড় তৈরি করছেন তারা। গুণগত মান ও সুস্বাদু হওয়ায় এই খেজুর গুড়ের চাহিদাও রয়েছে দেশ জুড়ে। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান।
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জের রাস্তা ও পুকুর পাড়ে রয়েছে শত শত খেজুর গাছ। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গাছিরা এসব গাছ লিজ নেয়। ভরা শীত মৌসুমে গাছ থেকে রস সংগ্রহ করে জাল দিয়ে তৈরি করে সুস্বাদু ও হরেক রকমের গুড়। 5 থেকে 6 জন গাছি প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 মণ গুড় তৈরি করেন। গুণগত মান ভালো হয় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকার পাইকাররা গুড় কিনে নেয়। 180 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি করা হয় এই গুড়। প্রত্যেক দিনের গুড় প্রত্যেক দিনে আমাদের সেল হয়ে যায় এবং আমরা প্রতি কেজি গুড় বেশি 200, 250, 180। যখন যে বাজার তখন সেই বাজারে আমাদের গুড়টা বেচা লাগে। শুনছি সুগার গ্রামে নাকি ভালো মানের গুড় পাওয়া যায়, ওই জন্য এখানে আসছি। তো খেজুরের গুড়টা এখানকার মানে অন্য অন্য এলাকার থেকে এলাকার গুড়টা অনেক ভালো। এই গুড়টা গুণগত মান খুবই ভালো, খুবই সুন্দর। এর কারণে আমরা পিঠা খাই, আমরা খাই, আশেপাশের লোকজন খায় এবং বাইরের লোকজন এসে এই গুড়গুলো কিনে নিয়ে যায়। খেজুরের রস ও গুড়ের চাহিদা বাড়ায় সরকারিভাবে রাস্তার ধারে খেজুর গাছ লাগানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরকার যদি ফাঁকা জায়গায় কোনে এই রাস্তার ধার দিয়ে যদি খেজুর গাছ লাগাইতো তাহলে অনেক খেজুর গাছ হয়তো আমরা রসও খাইতে পারতাম, অল্প দামে খেজুরের গুড়ও কিনতে পারতাম। খেজুর গাছের সংখ্যা বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এখানে আমাদের 115 মেট্রিক টনের মতো আমাদের খেজুরের গুড় উৎপাদিত হয়েছে, যেটা মূল্য প্রায় আপনার 2,30,00,000 টাকা। এই গাছগুলো লাগানোর জন্য আমরা কৃষি বিভাগ যেটা উৎসাহিত করছি, আপনারা জানেন যে আমাদের রাস্তার পাশে যেগুলো অনাবাদি জমি আছে সেই জায়গাতে আমরা এই গাছগুলো লাগানোর জন্য পরামর্শ দিচ্ছি। পাশাপাশি তাদের পরিচর্যা, সার, অন্যান্য আন্তঃপরিচর্যা এগুলো করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা এলাকাবাসীদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। বাংলাদেশ প্রশ্নে ৭১-এর ৮ই ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ৩ দফা প্রস্তাব পেশ করেন ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন। অন্যদিকে মিত্রবাহিনী ঘোষণা দেয় বেঁধে দেওয়া সময়ে আত্মসমর্পণ করলে জেনেভা কনভেনশন অনুযায়ী যাবতীয় সুযোগ সুবিধা পাবে পাকিস্তানি সেনারা। মুক্তিযুদ্ধের এদিনের কিছু কথা জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ডিসেম্বর ৮, ১৯৭১ পাকিস্তানি বাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়ে। ঢাকার দিকে পালাবারও কোনো পথ নেই কারো সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমও। মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে এদিন পটুয়াখালী থেকে বরিশালের দিকে পালিয়ে যায় পাক সেনারা। ওদিকে কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশকে আগাম বিজয়ের অভিনন্দন জানান প্রখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি। এদিন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন সাধারণ পরিষদে ৩ দফা প্রস্তাব পেশ করেন। ১. পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে। ২. উপমহাদেশে শান্তি স্থাপনে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে। এবং ৩. বাংলাদেশ সরকারের কাছে গ্রহণযোগ্য না হলে জাতিসংঘের কোনো প্রস্তাবই বাস্তবায়ন করা হবে না। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সকাল 10টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে। শনিবার কেন্দ্রীয় যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪,৬৫০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৫২ জন নিহত এবং আরও ১৪২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ।
সেন্ট কিটসের বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। ইনজুরির কারণে এই সিরিজে টাইগার স্কোয়াডে নেই শান্ত, মুশফিকুর ও তাহিদ হৃদয়। একই কারণে ক্যারিবীয় দলে থাকছেন না দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। দু দলের সাম্প্রতিক ওয়ানডে পরিসংখ্যান নিয়ে এগিয়ে রয়েছে টাইগাররা। সবশেষ 4টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ, 2টি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং 2টি ঘরের মাঠে। আর সব মিলিয়ে 44 বারের মুখোমুখিতে সমান জয় পরাজয় রয়েছে দু দলের। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার কাজী পাপ্পু। পাপ্পু, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। শুরুতেই আমরা শিরোনামগুলো আগে জেনে নেব, তারপর আলোচনা আসছে। প্রথমে আমরা জেনে নেব প্রথম আলো শিরোনাম করেছে সরকারি তথ্য আবার ফাঁস, জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরও পরে। রণাঙ্গনে মুক্তিবাহিনীর অগ্রযাত্রা অব্যাহত। শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক চলতি মৌসুমে 3 দফা শৈত্যপ্রবাহ, জেল থেকে পালানো 78 জঙ্গি এখনও অধরা। জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ তারেক রহমান। সমকাল বৈষম্যের মূলে অন্যায্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই চক্কর আবারও, আগামী বছর নির্বাচিত সরকার দেখব। বাংলাদেশ প্রতিদিন সংসদ নির্বাচন 2025 সালেই, বিএনপির প্রতিশ্রুতি জাতীয় সরকার, চট্টগ্রামে ভয়াবহ আগুন। যুগান্তর আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে, বিআইডিএস এর গবেষণা সম্মেলনে ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সুদ পরিশোধ বেড়েছে 90%, বাংলাদেশের বৈদেশিক ঋণ। ন্যায় বিচার যেন বিলম্বিত না হয়, প্রধান বিচারপতি। বণিক বার্তা ঋণমানের অবনমন, আমদানি সংকট নাকি কারসাজি। আগামী বছরই হয়তো নির্বাচিত সরকার দেখব, বিআইডিএস এর সেমিনারে পরিকল্পনা উপদেষ্টা। দ্য ডেইলি স্টার ক্লক টিকিং ফর 26,000 migrants. We may see and elected govt next year. আমরা দেখে নিলাম শিরোনামগুলো। আজকের আমাদের যে টপিকস, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ, এখনকার বর্তমান অবস্থাটা একটু জানব। বাংলাদেশের জন্য লাস্ট টেস্টটা যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে ছিল এবং ওই টেস্টটা জয়ের পর কিন্তু একটা মোমেন্টাম পেয়ে গেছিল। আপনি এবারে যদি বাংলাদেশ সফরটা দেখেন, লাস্টে আমরা ইন্ডিয়ার সাথে টেস্ট হারলাম, সাউথ আফ্রিকার সাথে ভালো পারফর্ম করিনি, পাকিস্তানের সাথে জয়ের পর যে একটা আলোড়ন তৈরি হয়েছিল যে না বাংলাদেশ ভালো কিছু করবে, ঠিক উল্টো চিত্র আমরা দেখেছিলাম ভারতের মাটিতে। সেম চিত্রটা আমরা দেখলাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে, এবং ওয়েস্ট ইন্ডিজে গিয়েও কিন্তু প্রথম টেস্টটা আমরা হারলাম খুব বাজেভাবে, 200-র উপরে রানে আমরা হেরে গেলাম। দেন সেকেন্ড টেস্টে যখন আসলো, বাংলাদেশ প্রথম ইনিংসে খুব বাজেভাবে ব্যাটিং করলো, তখন মনে হয়েছিল যে এই ম্যাচটা আমাদের হাত থেকে চলে যাচ্ছিল। তখন কিন্তু বাংলাদেশের বলার, স্পেসিফিকলি যদি বলি যে নাহিদ রানা দারুণ বোলিং করেছিল এবং উনি কিন্তু ম্যাচের মোমেন্টামটা ঘুরিয়ে দিয়েছিল। এবং প্রথম ইনিংসে যখন আপনি লিড পেয়ে যান তখন কিন্তু একটা আত্মবিশ্বাস চলে এসেছিল, এবং দ্বিতীয় ইনিংসে আমরা দেখলাম যে বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছে, একটা ভালো লিড টার্গেট দাঁড় করেছিল এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ওই জায়গাটায় ফল করেছিল এবং বাংলাদেশের বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে। এখন পর্যন্ত যদি আমি বলি যে বাংলাদেশের বোলাররাই ম্যাক্সিমাম টাইমে পারফর্ম করছে, এবং আজকে থেকে ওয়ানডে সিরিজ জয় শুরু হবে, সেখানে কিন্তু বাংলাদেশকে জিততে হলে শুধু বোলারদের দায়িত্ব নিতে হবে না, ব্যাটসম্যানদেরও দায়িত্ব নিতে হবে। আজকে সেন্ট কিটসে ম্যাচ, সেন্ট কিটসে বাংলাদেশ ম্যাচ জিতেছে, লাস্ট যে ওডিআইটাই হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশের জয় ছিল, এবং লাস্ট 10-12টা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বাংলাদেশকে হারাতে পারেনি ওয়ানডেতে, এবং ঘরের মাঠেও সিরিজ জিতেছিল বাংলাদেশ। 2022 সালে তাদের মাঠে গিয়ে 3টা ওয়ানডে টানা জেতা, এটা কিন্তু একটা মানে ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় খুব টাফ, কারণ ওয়েস্ট ইন্ডিজ আমরা জানি যে একটু পেসারদের সহায়ক থাকবে। এবং গতকালকে যখন নাহিদ রানা প্রেস কনফারেন্সে কথা বলেছিল সাংবাদিকদের, তার সাথে কোর্টনি ওয়ালশের কথা হচ্ছে, ওয়ালশ তাকে একটা ট্রিপ দিয়েছে, বলেছে তুমি যেভাবে আছো সেটাই করো, এবং কোচ সালাউদ্দিনের ইনভলভটা
খুব কাজে দিবে বাংলাদেশের। কিন্তু এই ম্যাচের জন্য সবচেয়ে কঠিন সময়টা হলো যে ওই সময় আপনি সিনিয়র অনেক ক্রিকেটার ছিল, মুশফিক ছিল, সাকিব আল হাসান ছিল, ইনজুরির কারণে এই সিরিজে দেখা যাচ্ছে যে শান্ত, মুশফিকুর রহমান এবং তৌহিদ হৃদয় নেই। আচ্ছা, আর সেক্ষেত্রে হলো কি আপনি যারা আছে এখন কারা নেই এটা নিয়ে ভাবার চিন্তা নেই, কিন্তু যারা আছে তাদেরকে পারফর্ম করতে হবে। হ্যাঁ, নিয়মিত অধিনায়ক শান্ত নেই, আপনার তাওহিদ হৃদয় নেই, মুশফিক নেই, সাকিব আল হাসান একটা কারণে খেলতে পারছেন না। তো সব কিছু মিলে আপনাকে মনে রাখতে হবে যে এই যে সিনিয়র ক্রিকেটাররা যারা সরে যাচ্ছে তাদের কিন্তু সময় এখন চলে যাওয়ারই, তো তাদের ব্যাকআপ রেডি করতে হবে এবং তাদের ব্যাকআপ আস্তে আস্তে রেডি হচ্ছে। এদেরকে দিয়েই এখন আপনাকে চিন্তা করতে হবে কারা আছে কারা নেই নাই, কিন্তু এখান থেকে প্ল্যান করতে হবে যে আমরা সামনে কি করব। কারণ আমরা যদি চিন্তা করি যে সামনে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে ফেব্রুয়ারিতে, তার আগে কিন্তু বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ এটাই। তো এইখানে আপনি পারফর্ম করলে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ভালো একটা নিয়ে যেতে পারবেন। কারণ এরপরে আমরা চলে যাব বিপিএল শেষ করে আমরা চলে যাব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে। তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাই আপনার লাস্ট ওয়ানডে পারফরমেন্সের সিরিজ। সো এখানে আপনাকে ভালো করতে হবে, বিশেষ করে ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিতে হবে এবং স্টার্টটা খুব সুন্দর করতে হবে। আপনি যদি স্টার্টটা পেয়ে যান, আমরা বেশ কয়েকটা সিরিজে স্টার্ট পাচ্ছিলাম না ওপেনাররা, সেই স্টার্টটা যদি আপনি না পান তাহলে আপনি পারবেন না। অর্থাৎ এই ম্যাচ জিততে হলে আপনাকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টে এ ক্লাস পারফরমেন্স করতে হবে, তাহলে আপনি ম্যাচটা বের করতে পারবেন। জি, এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে আছে শিরোপা, এবং যেখানে বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো সেটাকে কিভাবে দেখছেন? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আসলে লাস্ট যে এশিয়া কাপটা হয়েছিল সেখানে বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করেছিল। এই ভারতকে সেমিফাইনালে হারিয়ে কিন্তু তারা ফাইনালে যায় এবং একচেটিয়াভাবে ভালো পারফর্ম করেছে। ওই পর্বে তারা একটা ম্যাচও হারেনি। এই সেম জিনিসটাই হচ্ছে এই এশিয়া কাপেও, বাংলাদেশ দারুণ পারফর্ম করেছে। কিন্তু বাংলাদেশকে মনে রাখতে হবে ভারতের সাথে খেলা। ভারতকে বলা হয় অনূর্ধ্ব এশিয়া কাপের সম্রাট। সম্রাট কেন? তারা 8টি শিরোপা জিতেছে। আর যদি ভারতকে আমি সম্রাট বলি তাহলে বাংলাদেশকে বলতে হবে রাজা, কারণ বিকজ অফ তার লাস্ট এশিয়া কাপটা জিতেছে। এবং এটা আমি যদি বলি যে এইবারের যে পারফরমেন্সটা, ভারতের একটা প্লেয়ার রয়েছে অনূর্ধ্ব 13-তে খেলছেন বৈভব, তাকে কিন্তু এবার আইপিএলে খুব কারাকারি করা হয়েছিল এবং তাকে বেশ একটা প্রাইজ দিয়ে তাকে নেওয়া হচ্ছে। এবং কেন তাকে নেওয়া হচ্ছে, সে কিন্তু এই অনূর্ধ্ব-19 এশিয়া কাপে প্রমাণ করেছে। 4 ম্যাচে 167 উপরে রান করেছে এবং স্ট্রাইক রেট দুর্দান্ত তার, এবং দারুণ ব্যাটিং করছে। অর্থাৎ বাংলাদেশকে যদি এই ম্যাচ জিততে হয় তাহলে এই যে তরুণ এই তুর্কি ক্রিকেটার ভারতের, তার দিকে মোমেন্টাম রাখতে হবে, তাকে যত দ্রুত আউট করা যায়। ভারত টিমটাই ব্যাটিং নির্ভর ম্যাক্সিমাম থাকে, কিন্তু দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশ এবার এশিয়া কাপে করেছে এবং যে মোমেন্টামটা তারা ধরে রেখেছে, আমি যদি মনে করি যে তারা যেভাবে খেলে এসেছে এখন পর্যন্ত, সেই পারফরমেন্সটা যদি এই ম্যাচেও ধরে রাখে, আমি আশা করি যে বাংলাদেশ ম্যাচটা জিতবে। জি, এবং যেখানে হচ্ছে আগের 10 টুর্নামেন্টের মধ্যে 7 বার চ্যাম্পিয়ন ও একবার পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছে তারা, তো বিপরীতে বাংলাদেশ যুব এশিয়া কাপ জিতেছে একবার। তো এই বিষয়টা নিয়ে একটু যেটা আমি বললাম যে আসলে ওইখান থেকে আমাদের মোমেন্টামটা শুরু হয়েছে। আমরা যদি দেখি যে আমাদের সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্সে তেমন কোনো বড় ট্রফি নেই, কিন্তু আন্ডার-19 রয়েছে। আন্ডার-19 আমরা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিলাম দক্ষিণ আফ্রিকায়, দেন আমরা এশিয়া কাপ জিতলাম গত বছর। এই যে টিমটা, এই টিমটা কিন্তু অনেকদিন যাবতই গড়ে নেওয়া হয়েছে এবং তারা দিনকে দিন পারফরমেন্স করে যাচ্ছে এবং এদেরকে দিয়েই কিন্তু আপনাকে জাতীয় দলের পাইপলাইন তৈরি করতে হবে এবং এদেরকে যদি আপনি স্পেস দেন খেলার জন্য, তারা ভালো করবে এবং ইন ফিউচারে এদেরকে আপনাকে গোছাতে হবে। তো সব কিছু মিলে আজকে যদি আপনাকে পারফর্ম করতে হয়, আজকে আপনাকে এশিয়া কাপ, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু একটা জয় দেখলে তারা খুব আনন্দ হয়ে পড়ে। আপনি দেখেন যে আমরা যে সময়টা পার করে এসেছি, তারপরে বাংলাদেশ যখন পাকিস্তান সিরিজ জিতলো, সিরিজ জয়ের পর কিন্তু বাংলাদেশের মানুষ অনেকটা আনন্দ করেছে, কারণ 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর একটা যে সময় চলছে, তারপরে এই ক্রিকেট এমন একটা জায়গা বা এই খেলাধুলা এমন একটা জায়গা যেখানে আপনার কোনো রাজনীতি নেই, কিছু নেই, সবাই একত্রে থাকে। সো আজকে আবার বাংলাদেশের মানুষকে উপলক্ষ এনে দিতে পারে, যদি ভারতকে হারাতে পারে তাহলে একটা মানুষের উপলক্ষ এসে যাবে, আর একটা শিরোপা জয়ের আমাদের আনন্দে আমরা ভাসবো। জি, একদমই তাই। কাজী আপু, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, দাম নিয়ন্ত্রণের নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে, একান্ত সাক্ষাৎকারে খাদ্য উপদেষ্টা।
দক্ষিণাঞ্চলেও জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ। কুয়াশার চাদরে ঢাকা উত্তর, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। শীতের শুরুতে খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের গাছিরা। গুণগত মান ও সুস্বাদু হওয়ায় খেজুর গুড়ের চাহিদা দেশ জুড়ে। এবং অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ফাইনালে আজ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার প্রত্যয় টাইগার যুবাদের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।